মুভির শুরুতেই আমাদের জন নামের একটি ফিশারম্যানকে দেখানো হয় যে তার একটি ছোট্ট বোট নিয়ে ফিশিং করার জন্য যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার আশপাশটা কুয়াশায় ঢেকে যায়। জন অনেক দূর দূর পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছিল না। তার বোটটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ কুয়াশার মধ্যে সার্ভাইভ করার পর জন ওই সমুদ্রের মাঝে একটি বোট দেখে, কিন্তু জন ওই বোটের মধ্যে কাউকেই দেখতে পায় না। জন তার ছোট বোটটিকে একটি দড়ি দিয়ে ওই বড় বোটটির সাথে বেঁধে দেয় আর এরপর দেখার জন্য বড় বোটটির ভেতর প্রবেশ করে। বোটের ভেতর প্রবেশ করে জন শকড হয়ে যায়, কারণ বোটের ভেতর মানুষের কোনো চিহ্নই ছিল না। তবে মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র যেমন জামা কাপড়, খাবার দাবার একদমই ফ্রেশ অবস্থায় ছিল। মনে হবে কেউ যেন সেগুলো এইমাত্র ব্যবহার করেছে, কিন্তু সমগ্র বোটটা চেক করেও সে কোনো মানুষের কোনো চিহ্নই পায় না। জন বোটের ইঞ্জিনটা চালু করার চেষ্টা করে আর তখন সে বুঝতে পারে বোটের ইঞ্জিনটা আসলে খারাপ হয়ে পড়ে রয়েছে। জন অবাক হয়ে ভাবতে থাকে এত বড় একটা বোট এই মাঝ সমুদ্রের মধ্যে কারোর সাহায্য ছাড়া কিভাবে আসলো। জন একটি দূরবীনের সাহায্যে আশেপাশে ইনভেস্টিগেশন করতে থাকে। হতে পারে বোটের মালিক ছোট্ট বোট নিয়ে আশেপাশে কোথাও ফিশিং করতে বেরিয়েছে, কিন্তু কুয়াশার কারণে জন আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর জন আবারও ওই বোটের মধ্যে থাকা কন্ট্রোল রুমে যায় আর সেখানে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হেডকোয়ার্টারে খবর পাঠাতে থাকে যে সমুদ্রের মাঝে একটি বোট কোনোভাবে আটকে গিয়েছে আর যদি তার এই মেসেজটা কেউ পেয়ে থাকে তাহলে সে যেন তাকে সাহায্য করে। এরপর জন ঠিক করে সে তার নিজের বোট নিয়ে সেখান থেকে ফিরে যাবে আর যখনই সে তার বোটটির কাছে আসে তখনই সে দেখে যে তার বোটটি সেখানে ছিল না, মানে তার বোটটি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। জনের পরিষ্কার মনে আছে যে সে তার বোটটিকে এই বড় বোটটির সাথে ভালো করে বেঁধেছিল। এইখানে আরো একটি আজব ঘটনা ঘটে। জনের বোটটি গায়েব হওয়ার সাথে সাথে আশেপাশের কুয়াশাও কেটে যায়, আকাশে রোদ ঝলমল করে। আর যেহেতু জনের বোটটা গায়েব হয়ে গিয়েছিল তাই সে ওই বড় বোটটির মধ্যেই আবার ফিরে আসে। জন একটি ম্যাপের সাহায্যে বাড়ি ফেরার রাস্তা খোঁজার চেষ্টা করে। জন প্রথমেই এইটা জানার চেষ্টা করে যে সে এক্স্যাক্টলি এখন রয়েছে কোথায় আর তাকে বাড়ি ফেরার জন্য কোন রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হলো যে এই বোটটির ইঞ্জিন খারাপ ছিল। তাকে এখান থেকে বার হতে হলে কোনোভাবে ওই বোটের ইঞ্জিনটি চালু করতেই হবে। জন বোটের ইঞ্জিনটি ঠিক করার চেষ্টা করে আর কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে বোটের ইঞ্জিনটি ঠিক করেও ফেলে। বোটটি ঠিক করা তার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। এখন সেই বোটটি নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারত, কিন্তু সে এখন কোন পথে যাবে সেটাই বুঝতে পারছিল না। জন আবারও বোটের মধ্যে ফিরে আসে, আবারও সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে সে কোনো রকম কোনো সাহায্যই পায় না, যে কারণে জন আবারও উপরে চলে আসে। তখন জনের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। জন বোটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল, তখনই জনকে পেছন থেকে কেউ একজন ধাক্কা মারে। জন বোটের রেলিং ধরে নিচের দিকে ঝুলতে থাকে। ধীরে ধীরে রেলিং ধরে সে বোটের ওপর উঠে আসে। জন আবারও বোটের ভেতর চলে আসে আর এরপর বোটের ভেতর থাকা ওয়াশরুমে যায়। ওয়াশরুমের ভেতরে যেতেই কেউ বাইরে থেকে জোর করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু জন এই ব্যাপারটায় খুব একটা নজর দেয় না। সে মনে করে হয়তো হাওয়ার ধাক্কায় দরজাটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু যখনই সে দরজাটি খোলার চেষ্টা করে সে তখনই বুঝতে পারে যে দরজাটি আসলে কেউ বাইরে থেকে লক করে দিয়েছে। জন দরজাটি খোলার অনেক চেষ্টা করে। সে তার পকেট থেকে একটি কয়েন বার করে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি কোনোভাবেই খোলা যাচ্ছিল না। এইসব দেখেই জনের মাথা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। জন ভাবে এই শিপে সে ছাড়াও হয়তো আরো অন্য কেউ রয়েছে যে তার সাথে মজা করছে, তার উপর টর্চার করছে। জন জোরে জোরে চেঁচাতে থাকে, বাইরে যেই থাকো দয়া করে দরজাটা খুলে দাও, আমি এখানে কোনো চুরি করতে আসিনি, আমি তো শুধু চেক করতে এসেছিলাম। কিন্তু এত বলার পরেও বাইরে থেকে কারোর কোনো রিপ্লাই আসে না। ওই ওয়াশরুমের ভেতরে একটি ক্যাবিন ছিল। জন সেই ক্যাবিনটিকে খুলে আর সেখানে রক্তের দাগ দেখে। রক্ত দেখে জন কিছুটা ভয় পেয়ে যায়। এরপর জন ওই কেবিন থেকে একটি কাঁচি বার করে আর ওই কাঁচির সাহায্যে আবারও দরজাটিকে খোলার চেষ্টা করে আর সে আবারও ব্যর্থ হয়। ওই ওয়াশরুমটির মধ্যে একটি জানালাও ছিল। জন ওই জানালা দিয়ে বাইরের দিকে দেখার চেষ্টা করে। জন বাইরে একটি কার্গো শিপকে আসতে দেখে, যেটা আসলে তার বোটের দিকে এগিয়ে আসছিল। আর তার বোটটিও যেহেতু চালু অবস্থায় ছিল তাই তার বোটটিও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর যদি বাই চান্স তার বোটের সাথে কার্গো শিপের অ্যাক্সিডেন্ট হয় তাতে করে সে মারা যাবে, এই জন্য সে কোনোভাবে কার্গো শিপটিকে আটকাতে চাইছিল। কার্গো শিপটিকে যে কোনোভাবে একটি সিগন্যাল দিতে চাইছিল। তখন জনের ওই জানালাটির কথা মনে পড়ে। সে তার জামাটি খুলে জামাটিকে জানালার বাইরে ধরে জাহাজটিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কার্গো শিপ থেকে কোনো রকম কোনো রেসপন্স আসে না। জন যদি তার জীবন
জীবন বাঁচাতে চায় তাহলে তাকে কোনোভাবেই ওই কার্গো শিপটিকে আটকাতেই হবে। তখনই হঠাৎ করে জনের নজর যায় জানালার কাছে থাকা একটি দড়ির ওপরে। জন সেই দড়িটিকে সংগ্রহ করে আর সেটির মাধ্যমে বোটটিকে আটকানোর চেষ্টা করে। সে দড়িটিকে ভালো করে জানালার সাথে বেঁধে বাইরের দিকে ছোড়ে, কিন্তু দড়িটি বাইরে ছোড়ার সময় দড়িটি কোনোভাবে তার গলার সাথে আটকে যায়। এদিকে দড়িটিও তার বোটের মধ্যে থাকা ফ্যানের মধ্যে জড়িয়ে যায়। দড়িটি গলায় আটকে যাওয়ার জন্য জনের দম বন্ধ হতে শুরু করে। তখনই তার হাতের সামনে থাকা একটি টুলের সাহায্যে সে নিজেকে কোনোভাবে ওই দড়ি থেকে মুক্ত করে। জনের গলা রক্তে লাল হয়ে যায়। তবে ওই দড়িটি বোটের পাখার সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য বোটটি থেমে গিয়েছিল, কিন্তু তবুও তার জন্য বিপদ কমেনি। কার্গো শিপটি এসে তার বোটের মধ্যে ধাক্কা মারে, আর তার বোটটি কার্গো শিপের তুলনায় অনেক ছোট হওয়ায় তার বোটটিতে অনেক বড় একটা ঝটকা লাগে আর জন অজ্ঞান হয়ে পড়ে যায়। জনের মাথায় চোট লাগে। যখন জনের জ্ঞান ফেরে তখন জন দেখে বাথরুমের ভেতর জল ঢুকতে শুরু করেছে। তবে ওটা সমুদ্রের জল ছিল না, ওটা ছিল বিশুদ্ধ পানীয় জল, যার মানে সেখানে সত্যি সত্যি এমন কেউ ছিল যে জনকে মারার চেষ্টা করছে। জন আবারও তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার প্রশ্নের কেউ কোনো জবাব দেয় না। টয়লেটের মধ্যে আটকে পড়ার পর অনেকটা সময় কেটে যায়। জনের অনেক খিদে লাগে, খিদের সাথে তেষ্টাও লাগে। জনের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। জন ওয়াশরুমে থাকা শাওয়ার থেকে জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু শাওয়ারের মধ্যেও কোনো জল ছিল না। তখন জন ফ্লোর থেকে জল তুলে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জলটাও নোনতা ছিল, যাতে করে জন বুঝতে পারে বোটটি হয়তো কোথাও ভেঙে গিয়েছে আর সেইখান দিয়ে সমুদ্রের জল বোটের ভেতর ঢুকছে। আর যদি এইভাবেই বোটের ভেতর জল ঢুকতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি বোটটি সমুদ্রের জলে তলিয়ে যাবে। জন আবারও প্রাণপণে দরজাটিকে খোলার চেষ্টা করে, কিন্তু সে আবারও ব্যর্থ হয়। মনে হচ্ছিল কেউ যেন দরজাটিকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এইদিকে দেখতে দেখতে অনেক রাতও হয়ে যায়। যখন আমাদের বোটের উপরের সিন দেখানো হয় তখন আমরা বুঝতে পারি বোটটিকে অদৃশ্য কেউ একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। ওয়াশরুমের ভেতরে জল ঢুকতে ঢুকতে জল অনেকটা উপরে চলে আসে। রাত্রে সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয় আর ঝড়ের কারণে বোটটার অনেক লোকসান হয় আর সাথে জনও অনেক জখম হয়। সকালে যখন জনের চোখ খুলে জন দেখে জলের লেভেল অনেক উপরে চলে এসেছিল। জনের শুধুমাত্র মুখটাই জলের ওপর ছিল। এইবারে জন মেনেই নেয় যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। তখনই সে কিছুর একটা আওয়াজ শুনে জন গিয়ে দেখে ওয়াশরুমের দরজাটা কেউ খুলে দিয়েছে। জন তাড়াতাড়ি করে দরজা খুলে ওয়াশরুমের বাইরে আসে আর অবশেষে সে ওয়াশরুম থেকে স্বস্তি পায়। সবার প্রথমেই জন বোটের ওপরে আসে আর বোটের ওপরে দাঁড়িয়ে খোলা হাওয়ায় কিছুক্ষণ শ্বাস নেয়। এতক্ষণে জন বুঝে গিয়েছিল এই বোটে অন্য আর যেই থাক না কেন সে তাকে প্রতি পদক্ষেপেই টর্চার করতে চায়। তবে জন আর কোনো খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে না। বোটটির বেশিরভাগ অংশই জলে ডুবে গিয়েছিল, যার মানে বোটটি খুব তাড়াতাড়ি জলের মধ্যে তলিয়ে যাবে। জন চিন্তা করে তাকে যে কোনো ভাবে এই বোট থেকে বাইরে বার হতে হবে। সে বোটের মধ্যে থাকা কিছু এয়ার সিলিন্ডার নেয়, এরপর বাথরুমের একটি দরজার সাথে এয়ার সিলিন্ডার গুলো যুক্ত করে একটি ছোট বোট বানায়। সেই বোটটির সাহায্যে বাড়ি ফেরার পরিকল্পনা করে। সে ওই বোট থেকে আরো কিছু দরকারি জিনিস নিয়ে নেয় যেগুলো এই সফরের জন্য তার অত্যন্ত জরুরি। সে কিছু খাবার দাবার, পানীয় জল, আরো কিছু দরকারি জিনিস ওই ছোট বোটটিতে নিয়ে নেয়। এরপর সে ওই ছোট বোটটি নিয়ে পাড়ি দেয়। যদিও তার কোনো গন্তব্য ছিল না, তবুও সে আশা রাখে সে হয়তো এই ছোট বোটটির সাহায্যে নিজের বাড়ি যেতে পারবে। জন কোন রকম কোনো রাস্তা ছাড়াই সে তার বোটটি নিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কয়েক ঘন্টা চলার পর জন দেখে সে ঘুরে ফিরে সেই বড় বোটটির কাছেই চলে এসেছে। আর অবাক করার মতো বিষয় হলো বোটটি তখনও ঠিক একই রকম ভাবে ভেসে রয়েছে, কারণ জন ভেবেছিল বোটটি 5-10 মিনিটের মধ্যেই ডুবে যাবে। বোটটি তখনও পর্যন্ত ডুবেনি দেখে জন ভাবে হয়তো বোটটি আর ডুববে না। তখন জন আবার ওই বড় বোটটির মধ্যে আসে। জনের মাথায় একটি প্ল্যান আসে। জন ওই বড় বোটটির মধ্যে গিয়ে তার লিকেজ সিস্টেমটিকে সারাতে থাকে আর বোটের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটি পাম্প তৈরি করে, যাতে করে সে খুব সহজেই বোটের মধ্যে থাকা জল বাইরে বার করে দেয়। কিন্তু জন দেখে বোটের মধ্যে আরো কিছু সমস্যা হচ্ছিল। জন সেই সমস্যাগুলিকেও ধীরে ধীরে ঠিক করে। জন আবারও বোটের মধ্যে এসে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে হেডকোয়ার্টারে খবর পাঠাতে থাকে, কিন্তু প্রতিবারের মতো এবারেও সে কোনো উত্তর পায় না। জন আবারও বোটের উপরে চলে আসে, আবারও সেই ম্যাপটি খুলে রাস্তা খুঁজতে থাকে। জন আবারও বোটটিকে চালানোর চেষ্টা করে, কিন্তু বোটটির ইঞ্জিন আবারও খারাপ হয়ে গিয়েছিল। বোটটি মাঝ সমুদ্রে স্থিরভাবে দাঁড়িয়েছিল। জন আবারও চিন্তায় পড়ে যায়। এইবার জন একেবারে ডিমোটিভেট হয়ে যায়। তখনই সে দূরে অন্য আরেকটি জাহাজ দেখে। জন তাড়াতাড়ি করে লাফ দিয়ে তার ওই ছোট বোটটির মধ্যে চড়ে। এরপর সে তার ছোট বোটটি নিয়ে ওই জাহাজটির দিকে এগোতে থাকে। আর যখনই সে ওই ছোট বোটটি নিয়ে জাহাজটির দিকে এগোতে থাকে তখনই ওই বড় বোটটি নিজের থেকেই চালু হয়ে যায়।
আর বড় বোটটি জনের পেছন পেছন ধাওয়া করে। বোটটি এত স্পিডে জনকে ধাওয়া করছিল যে নিমেষের মধ্যে বোটটি জনের বোটের কাছে চলে আসে। জন নিজের জীবন বাঁচানোর জন্য সমুদ্রের জলে ঝাঁপ দেয়। এরপর জন সাঁতার কেটে ওই বড় জাহাজটির দিকে এগোতে থাকে, কিন্তু জাহাজটির স্পিড জোরে থাকায় জন সাঁতার কেটে জাহাজটির কাছে পৌঁছাতে পারছিল না, যে কারণে জাহাজটি খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। জন বুঝতে পারে এই বোটটির মধ্যে এমন অস্বাভাবিক কিছু একটা রয়েছে যেটা তাকে বোটের থেকে একদমই দূরে যেতে দিচ্ছে না। জন ঠিক করে দরকার হয় সে জলে ডুবে মরে যাবে, কিন্তু আর কোনোভাবে ওই বোটটিতে ফিরে যাবে না। এইভাবে অনেকটা সময় কেটে যায়, রাত হয়ে যায়। জন ওই জলের মধ্যে সাঁতার কাটতে থাকে, কিন্তু তবুও সে বোটের মধ্যে যায় না। কিন্তু সমুদ্রের জলটা অনেক ঠান্ডা ছিল, এছাড়াও সেখানে আশেপাশে অনেক সার্কও ছিল। তাই এক প্রকার বাধ্য হয়েই জন আবারও ওই বোটের মধ্যে ফিরে যায়। এতক্ষণ জলে থাকার জন্য জনের শরীর প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে সে আর কোনো কিছু চিন্তা না করে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে। সকাল হলে সে আবারও সেখান থেকে বাড়ি ফেরার কথা ভাবে, কিন্তু দেখে যে তার রুমের দরজাটা যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। জন বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তখনই জনের নজর পড়ে পাশে থাকা একটি কেবিনের ওপর। কেবিনটি খুলে জন দেখে সেখান থেকে বাইরে যাওয়ার সিঁড়ি রয়েছে। সিঁড়ির ওপরের দরজাটি খুলে সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। জন ওই দরজাটিকে খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি কিছুতেই সে খুলতে পারে না। কেবিনটি অনেক ছোট ছিল, আর জন বারবার ওই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাচ্ছিল, যাতে করে জনের অনেক চোট লাগে। এদিকে আবার কেউ কেবিনের দরজাটাকেও বন্ধ করে দিয়েছিল, যেই কারণে জন কেবিন থেকে রুমের ভেতরেও যেতে পারছিল না। কেবিনের ভেতরে ধীরে ধীরে অক্সিজেন লেভেল কম হতে থাকে। জন ভেবে নেয় যে এইবার হয়তো সে আর বাঁচবে না। জন বেহুশ হতেই যাবে, তখনই আবারও দরজা খোলার আওয়াজ হয়। দরজা খোলার সাথে সাথেই জন কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে, আর বোটের উপরে এসে দেখে বোটটি কোনো একটি আইল্যান্ডের কাছে চলে এসেছিল। আইল্যান্ডটি দেখে যেন জন নিজের জীবন ফিরে পায়। সে তাড়াতাড়ি করে বোট থেকে আইল্যান্ডে নামে আর খোলা বাতাসে ভালো করে শ্বাস নেয়। জন ভাবে হয়তো এই আইল্যান্ডের মধ্যেই এমন কেউ রয়েছে যে এই আইল্যান্ডের মধ্যে বসে বসে ওই বোটটিকে কন্ট্রোল করছিল, যে কারণে সে হাতে একটি বড় রড নেয় আর সেই লোকটিকে খুঁজতে থাকে। কিন্তু আইল্যান্ডটিকে এক্সপ্লোর করার পর সে বুঝতে পারে এই আইল্যান্ডে জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তখন সে রেগে গিয়ে আইল্যান্ডের বাইরের দিকে চলে আসে, আর এসে দেখে যে বোটটি আবারও নিজের থেকেই চলা শুরু করেছে। জন বুঝতে পারে এই বোটটির সাথে এই আইল্যান্ডের নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। সে যেভাবে হোক এই আইল্যান্ড থেকে বার হওয়ার চেষ্টা করে, এখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে থাকে। ঘুরতে ঘুরতে জন ওই আইল্যান্ডের একেবারে উপরে চলে যায়। সেখানে সে আরো একটি আইল্যান্ড দেখে, আর ঘুরতে ঘুরতে সে ওই আইল্যান্ডের পেছনের দিকে চলে আসে, আর এসে একেবারে শকড হয়ে যায়, কারণ এটা সেই জায়গা ছিল যেখান থেকে জন তার বোট নিয়ে তার যাত্রা শুরু করেছিল। আর এখানে জনের বোটটাও আগের মতো বাঁধা ছিল, আর এখানে আগের মতোই অনেক লোকজন ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো কিছুই ঘটেনি। জন ভাবে এই সমস্ত কিছু আসলেই একটা স্বপ্ন ছিল, কিন্তু না, জনের সাথে এই সমস্ত কিছু আসলেই ঘটেছিল। তো মুভিটা এইখানে শেষ হয়ে যায়। জনের সাথে ওই বোটটির কি সম্পর্ক, ওই আইল্যান্ডের সাথে বা বোটটির কি সম্পর্ক, এসব প্রশ্নের উত্তর মুভিতে দেখানো হয়নি।